ঢোলাহাটে আবু সিদ্দিকের মামলা আজও কিন্তু উঠলো না কলকাতা হাইকোর্টে। আপনারা জানেন যে অমৃতা সেনার বেঞ্চ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই মামলাটি শুনবেন রাজশ্রী ভারতবর্ষ। আজ 22 তারিখ, আজকে শুনানির কথা ছিল, ওটার কথা ছিল, কিন্তু আজকে কেসটা উঠলো না। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যে পুলিশের উপরে যেসব অভিযোগগুলো উঠছে, যাদের বিশেষ করে আনিস খানের মামলাটি দেখেছেন ইতিমধ্যেই, পিছতে আদৌ মামলা চলছে, কি হচ্ছে না হচ্ছে সেটা আমরা জানতে পারছি না। ঠিক সেই পথে এগোচ্ছে কিন্তু ঢোলাহাটের আবু সিদ্দিকের মামলা। তাহলে কি সাধারণ গরিব মানুষ বিচার পাবে না? এই পুলিশ প্রশাসন, রাজ্যের পুলিশ প্রশাসন সারা জীবন কি মানুষকে গুন্ডাগিরি করে চলবে? তারা মানুষকে পিটিয়ে মেরে ফেলবে, তারা মানুষকে ছাদ থেকে ফেলে মেরে দেবে, তার বিচার হবে না? কোন দিকে যাচ্ছে রাজ্য, সেদিকে কিন্তু নজর রয়েছে। এবং আজকে কি ঘটেছে আমরা শুনে নেব আবু সিদ্দিকের যে আইনজীবী। আপনারা জানেন যে আমাদের হাইকোর্টের যে ডিটারমিনেশন ছিল কোন জজ কোন মামলা নেবেন, সেই যে ডিটারমিনেশন চিফ জাস্টিস ঠিক করেন, সেইটা এই মধ্যবর্তীকালে পরিবর্তন হয়েছে। ফলে এখন অন্য জজের ঘরে গেছেন, তিনি তার মামলা কেমনভাবে নেবেন তার পদ্ধতি নিজেই ঠিক করেন। ফলে আজকে সেই মামলা নেই লিস্টে। আমরা আদালতকে জানিয়েছি, আদালত যেহেতু অন্য মামলা অনেক প্রেশার আছে, পরের সপ্তাহে আবার আমাদেরকে মনে করাতে বলেছেন মেনশন করে, তো সেটা আমরা করব। আর তার পরিবারে আরেকজন সদস্য যাকে বলা হয়েছে তিনি এফআইআর করেছিলেন আবু সিদ্দিককে ধরার পেছনে, তিনি নিজে একটা মামলা করেছেন এবং জানিয়েছেন যে তিনি কোনো এফআইআর করেননি এবং তিনিও এই ঘটনার শিকার হয়েছেন। তো সেই মামলাটি আগামী বৃহস্পতিবার শুনানির কথা আছে। ফলে আজকে কোনো মামলা শুনানি হচ্ছে না, যা হবে আগামী বৃহস্পতিবার বা পরের সপ্তাহে হবে, কোর্ট যেমন দিন ঠিক করবেন। আবু সিদ্দিকের এই মামলাটি সরে অমৃতা সেনার, মাননীয় অমৃতা সেনার বেঞ্চ থেকে সরে গিয়ে কোন এখন এই পুলিশ সংক্রান্ত বিষয়ের মামলা নিচ্ছেন জাস্টিস রাজশ্রী ভরদ্বাজ, সেই কোর্টেই মামলা হবে। তবে যেটা দুর্ভাগ্যজনক সেটা হচ্ছে যে আপনারা সকলেই জানেন যে জাস্টিস অমৃতা সিনহার ঘরেই মামলাটা হচ্ছিল এবং মামলাটার নির্দেশের পরে এই ডিটারমিনেশন চেঞ্জ হয়েছে। যেটা আমরা আশা করিনি সেটা হচ্ছে যে জাস্টিস অমৃতা সিনহাকে নিয়ে যখন এই ডিটারমিনেশন পেলেন পুলিশের, তখন একটা মামলা হাইকোর্টে দায়ের করা হলো এবং যতদূর আমি জানতে পেরেছি শাসক দলের সমর্থনকারী কেউই এই ধরনের মামলা ফাইল করেছে। ফলে জজ সাহেব কোনো প্রোঅ্যাক্টিভভাবে যখন বিচার করেন এবং যদি তা রাষ্ট্রের বিরুদ্ধে যায়, তখন তাকে আটকানোর একটা প্রচেষ্টা। এমতো অবস্থায় আশা করেছিলাম যে এই ডিটারমিনেশনকে রাখা হবে, রাখলে মানুষের কাছে ভালো বার্তা যেত, মানুষের বিশ্বাস জুডিশিয়ারির উপরে আরও বাড়ত। কিন্তু যে কোনো কারণেই হোক ডিটারমিনেশন চেঞ্জ হয়েছে। অবশ্যই যে মামলাটি হয়েছে সেই মামলায় কোনো নির্দেশ রায় আমাদের হাইকোর্ট দেয়নি, পিআইএল বেঞ্চে মামলা ফাইল হয়েছে। সেই মামলাটাই যদি খারিজ করা যায় বা মানে আমি জানি না, মামলার বিচার করে যদি শেষ করা যায়, তাহলেও একটা ভালো বার্তা যায় মানুষের কাছে। যদিও প্রাথমিকভাবে আদালত জানিয়েছেন যে এটা এই ধরনের মামলা মেনটেনেবল না, কিন্তু মামলাটা নিষ্পত্তি হলে এবং যেহেতু একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছে যে বেঞ্চকে, এই অমৃতা সেনের বেঞ্চকে এই মামলা শুনানি করতে দেওয়া যায় না, ফলে সেইটাকে খারিজ করে দিতে পারলেও বা তার কাছে এই ডিটারমিনেশন থাকলে আসলে মানুষের কাছে বার্তা যেত যে আদালতের উপরে আরও আস্থা বাড়তে পারে কীভাবে। তো সেইখানটায় আদালতেই আলটিমেটলি ডিসাইড করবে, যে চিফ জাস্টিস তিনি ডিসাইড করবেন কীভাবে ডিটারমিনেশন ঠিক হবে। কিন্তু আমাদের মনে হয়েছে যে মানুষের আস্থা কোথাও বাড়তো, সেটা কোথাও ঘাটতি হলো। এই যে দ্বিতীয়বার যে আবু সিদ্দিকের ময়নাতদন্ত হলো, তার থেকে কিছু উঠে ময়নাতদন্ত হয়েছে, তার রিপোর্টটা পরের দিন আদালতে মামলা হলেই আমরা হাতে পাব। তাছাড়া ময়নাতদন্তের পরে ওদেরই দেওয়ার কথা ছিল, কিন্তু খুব স্বাভাবিক কারণেই ওরা প্রথম থেকেই ঘটনাটাকে যেহেতু লুকানোর চেষ্টা করছে, হাইড করার চেষ্টা করছে, ফলে তারা দেয়নি। আমরা আশা করি দেবে, আর না হলে আদালতে যখন মামলা হবে তখন আমরা দাবি করেই নেব। আনিস খানের মামলার কোনো কিনারা এখনো পর্যন্ত হয়নি, পুলিশের উপরেই অভিযোগ। ঠিক আবু সিদ্দিকের মামলাটা ঠিক ওরকম হলো। যদি পুলিশ প্রশাসনের উপরে যদি এরকম মানুষের
অভিযোগ থাকে, তারপরে সেগুলো যদি সঠিক পদে তদন্ত না হয়, এই পুলিশ প্রশাসনের উপরে মানুষের আস্থা থাকবে? এটা পুলিশ প্রশাসনের প্রশ্ন নয়। গণতান্ত্রিক ব্যবস্থায় পুলিশ প্রশাসন কিভাবে কাজ করতে পারে, কাকে পুলিশ স্টেট বলে, এইগুলো বুঝে নেওয়ার ক্ষমতাটা এই যারা রাষ্ট্র ব্যবস্থায় আছেন তাদের নেই, বা তারা সচেতনভাবেই একটা পুলিশ স্টেট তৈরি করার চেষ্টা করছে। ফলে তার পরিণতিতেই আনিস খানের মৃত্যু, তার পরিণতিতেই আবু সিদ্দিকের মৃত্যু, এবং আজকে আমাদের হাইকোর্টে একটা রেজলিউশন হয়েছে যে একজন আইনজীবীর গায়ে হাত দিয়েছেন পুলিশ। ফলে ঘটনাক্রম ধীরে ধীরে বাড়ছে। দুর্ভাগ্যজনক, পুলিশ কারো গায়ে হাত তুলতে পারে না। আপনি দেখবেন যে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া কোনো মিটিং করতে গেলে পুলিশ তার পারমিশন দেয় না। এবং এই নিউ মার্কেট অঞ্চলেই 2 মাসের জন্য 144 জারি করেছিল। সেই 144 পিরিয়ড তারা পরিবর্তন করেছে কি করেনি আমরা জানি না, পাবলিক ডোমেনে আসেনি। 21শে জুলাইয়ের মঞ্চে ভিড় হয়েছে, করতেই পারে, কোনো রাজনৈতিক কর্মসূচি কেউ নিতে পারে। কিন্তু আমি বলছি যে যখন প্রশাসন রাজনৈতিক দলের সঙ্গে ডিসক্রিমিনেশন করে, ডিফারেন্টলি ট্রিট করে, ভিন্ন ব্যবহার করে, তখন সেই প্রশাসন নিরপেক্ষ নয়। আর রাজনৈতিক ক্ষমতায় আসার পরে যে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করে তাকে সংবিধান মেনেই কাজ করতে হবে, সকলকে আইনের চোখে ইকুয়ালি ট্রিট করতে হবে, সেটাই আমাদের সংবিধানের আর্টিকেল 14। ফলে এই যারা মারা যাচ্ছে পুলিশে সন্ত্রাসের কারণে, তা বন্ধ করতে গেলে মানুষকেই সজাগ হতে হবে। আপনাদের মতো ইউটিউব চ্যানেল, তারা মানুষের কাছে বার্তা পৌঁছাতে হবে যে আপনাদের দায় বুঝিয়ে দেওয়া যে আপনি ক্ষমতায় আছেন আমাদের ভোটে, ফলে আপনাকে ক্ষমতায় পাঠিয়েছি আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যে, আপনার রাজতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য নয়, আপনার পুলিশ স্টেট প্রতিষ্ঠা করার জন্য নয়। আর সেই অধিকার মানুষের কাছে আসে প্রত্যেক 5 বছরে, তা পালন করতে হবে। আর প্রতিটি 5 বছরের মধ্যে মানুষের কাছে আর্টিকেল 19-এর অধিকার থাকে, বা তার বাক স্বাধীনতা থাকে। ফলে তাকে সমস্যার চিৎকার করে বলতে হবে এটা অন্যায়। সেই জন্যে আপনাদের এই মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে আমার বার্তা যে যে ধরনের পুলিশি সন্ত্রাস তৈরি হচ্ছে, দিন দিন বাড়ছে, আপনাদেরকে সজাগ হতে হবে, আপনাদেরকে সর্বদা সজাগ থাকতে হবে, আর গলা উঁচিয়ে থাকতে হবে। যেখানে প্রতিবাদ অন্যায় হবে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, গর্জে উঠতে হবে। আদারওয়াইজ এই পুলিশ সন্ত্রাস আপনি আটকাতে পারবেন। পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই রাজ্যে পুলিশের উপরে বারংবার কখনো আইনজীবীদের উপরে আক্রমণ করা হচ্ছে, কখনো সাধারণ মানুষের উপরে। ওই সাধারণ মানুষ যখনই প্রতিবাদ করছে তাদেরকে মিথ্যা কেসে জড়িয়ে দিচ্ছে সেই রাজ্যের পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। কি বলবেন এই বিষয়ে, কি আপনাদের মতামত? সেটাই প্রথমেই বললাম যে যখন শাসন ক্ষমতায় কেউ আসে তখন সে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি আর নয়, তখন তাকে সংবিধান মেনে সকলকে আইনের চোখে সমানভাবে ট্রিট করতে হবে। সেটা কি হচ্ছে? কিন্তু দুর্ভাগ্যবশত পুলিশকে পরিচালনা করছেন এই যারা পলিটিক্যাল এক্সিকিউটিভ, যারা রাজনৈতিক ক্ষমতায় জিতে এসছেন, তারা পুলিশদেরকে পরিচালনা করছেন। আর আরও দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যারা পুলিশ বা উচ্চ পদাধিকারী আছেন, যারা আসলে সংবিধানের শপথ নিয়ে এখানে কাজ করছেন, নিরপেক্ষভাবে কাজ করার কথা, তারা ওই রাজনৈতিক নেতাদের দ্বারা ইনফ্লুয়েন্স হচ্ছেন। ফলে এইটা দুদিক দিয়ে অপরাধ। যারা যারা পুলিশে চাকরি করেন তাদের যে ডিসিপ্লিনারি রুলস থাকে, যে আইন মোতাবেক ওরা এই চাকরিতে আছে, সেই আইনে বলা আছে যে তারা কোনো পলিটিক্যাল পার্টি দ্বারা ইনফ্লুয়েন্স হবেন না। আর যদি কোনো পদাধিকারী পলিটিক্যাল পার্টি দ্বারা ইনফ্লুয়েন্সড হন তাহলে তা অপরাধ, বিভাগীয় অপরাধ, এবং এই বিভাগীয় অপরাধের কারণে তার চাকরি চলে যাওয়া উচিত। কিন্তু এই যারা বিচার করবেন, সেই বিচারক যদি নিরপেক্ষ না হন, এই বিভাগীয় তদন্তের ক্ষেত্রে যে বিচারক বলছি তার কথা বলছি, আদালতের নিরপেক্ষতা নিয়েও এখন প্রশ্ন ওঠে, বিভাগীয় তদন্তের ক্ষেত্রে একই। ফলে পুরো ব্যবস্থাপনাটা ভেঙে পড়তে চলেছে। এই যখন পুরো ব্যবস্থাপনা ভেঙে পড়তে চলে তখন আমাদের সংবিধান বিপন্ন হয়, আমাদের সাংবিধানিক অধিকার বিপন্ন হয়। আর এই সংবিধান ভারতবর্ষের নাগরিকের তৈরি, তাই ভারতবর্ষের নাগরিকের দায়িত্ব হচ্ছে তাদের সংবিধানকে রক্ষা করা। আনিস খানকে হামলা করেছিল জোনা কয়েক পুলিশ,
আবু সিদ্দিকীর উপর জোনা কয়েক পুলিশ হামলা করেছিল। পুলিশ পুরো পশ্চিমবঙ্গের পুলিশ কিন্তু নয়। সেই জায়গায় সরকার এবং যারা প্রশাসনে রয়েছে তারা এই 2-4 জনকে পুলিশকে উপযুক্ত শাস্তি দিয়ে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারত। সেই জায়গায় কার্যত দেখতে পাচ্ছি যে শাসক দল এইসব অপরাধী পুলিশদের পাশে দাঁড়িয়ে যায় এবং বিচার ব্যবস্থাকে ঘোলা করে দেয়। সেই জায়গায় মানুষের যে ন্যায়পালিকার উপরে এবং প্রশাসনের উপরে আস্থা মানে ক্রমশই হারিয়ে যাচ্ছে। কি বলবেন প্রশ্ন? না, সেটা খুব স্বাভাবিক। আমাদের যে ব্যবস্থাপনা আছে, এই ব্যবস্থাপনায় একটা তো আছে যারা বিধানসভায় নির্বাচিত হয়ে যান, তারা আইন তৈরি করেন, আর আছেন এক্সিকিউটিভস যারা এই পুলিশ বলুন, WBCS অফিসার বলুন, BDO, স্কুল টিচার যারা আছেন পুরো এই ব্যবস্থাপনার মধ্যে, সরকারি ব্যবস্থাপনার মধ্যে, তারা এই সমস্ত আইনকে ইমপ্লিমেন্ট করেন। আর এই বিধানসভায় আইন তৈরি হওয়া আর এই ইমপ্লিমেন্টেশনে যদি কোনো ভুল হয়, তা নিয়ে বিচারের জায়গা হচ্ছে এই আদালত। তাহলে এই আদালতকে আরও প্রোঅ্যাক্টিভ হতে হবে। একদিকে যেমন বললাম জনগণকে সজাগ থাকতে হবে, এই আদালতকে আরও বেশি প্রোঅ্যাক্টিভ হতে হবে, এবং আদালতই পারে এই মানুষের যে আস্থা হারিয়ে যাচ্ছে দিন দিন, এই প্রেক্ষিতে আবার মানুষের আস্থা ফেরাতে উপযুক্ত রায় দিয়ে এবং যারা অপরাধী তাদেরকে সাজা দিয়ে এবং অল্প সময়ে সাজা দিয়ে, দীর্ঘদিন ধরে মামলা না চালিয়ে, মামলা যদি ডিলে হয় তখন আমরা জানি আমরা জাস্টিস ডিনায়েড হয় বলা হয়। তাহলে স্বল্প সময়ের মধ্যে এর বিচার করতে হবে, আর যারা অপরাধী পুলিশ বা যে কোনো আধিকারিক তাদেরকে সাজার ব্যবস্থা করতে হবে। তাহলেই মানুষের আত্মবিশ্বাস ফিরবে। আর যখন এই পুরো ব্যবস্থাপনা কেউই করে না, তখন সাধারণ মানুষের আস্থা নামতে হবে।